আজকে আমরা কথা বলবো ঢাকার আবাসিক অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে। বিশেষ করে যেগুলো একদম ফার্নিশড, মানে সব সাজানো গোছানো আর সার্ভিসড। যারা ধরুন কম সময়ের জন্য বা একটু লম্বা সময়ের জন্য থাকার মতো রেডি ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য এই অপশনগুলো কেমন সেটাই একটু খুঁটিয়ে দেখব আমরা। আমাদের কাছে কিছু তথ্য আছে। হোটেলস বিডি নামে একটা কোম্পানির ওয়েবসাইট, ইউটিউব ভিডিও, ব্রোশার এসব দেখেছি। আবার এয়ারবিএনবির মতো অনলাইন প্ল্যাটফর্ম থেকেও কিছু তথ্য নিয়েছি। তো আজকের আলোচনার মূল লক্ষ্য হল ঢাকায় ফার্নিশড বা সার্ভিসড অ্যাপার্টমেন্ট ভাড়ার এই জগৎটা একটু বোঝা। কি কি সুবিধা, কি কি দেখতে হবে, খরচ কেমন হতে পারে, এইসব আর কি। চলুন শুরু করা যাক। তাহলে প্রথমেই হোটেলস বিডি নিয়ে কথা বলি। ওরা ঠিক কী ধরনের সার্ভিস দেয়? ওদের ওয়েবসাইটে যা দেখলাম, 1 থেকে 4 বেডরুমের অ্যাপার্টমেন্ট তো আছেই, আবার কমার্শিয়াল স্পেস, ভার্চুয়াল অফিস, কোওয়ার্কিং স্পেস, এইরকম লিজ অপশনও দেখলাম। হ্যাঁ, ওদের রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টগুলো দেখে তো বেশ লাক্সারিয়াস মনে হলো। ওরা বলছে লেটেস্ট হোম অ্যাপ্লায়েন্স থাকে, সাথে আবার হোটেলের মতো কিছু সার্ভিস, যেমন ধরুন হাউসকিপিং, মেনটেন্যান্স এসব। ওদের টার্গেট কাস্টমার মূলত কর্পোরেট ক্লায়েন্ট আর যারা ধরুন ঘুরতে বা কাজের জন্য আসেন। আর লোকেশনগুলো বেশ প্রাইম, গুলশান, বনানী, বারিধারা, বসুন্ধরা এই এলাকাগুলোতে। আচ্ছা, ওরা কিছু বিশেষ ফিচারের ওপর বেশ জোর দিচ্ছে দেখলাম, যেমন সিকিউরিটি। বিশেষ করে যেখানে অনেক ফ্যামিলি থাকে, সেখানে তো নিরাপত্তাটা খুব জরুরি। অবশ্যই। আবার কমন স্পেসের কথাও বলছে, যেটা হয়তো সাধারণ ফ্ল্যাটে অতটা পাওয়া যায় না। আর পুরো ব্যাপারটা ওরা নিজেরাই ম্যানেজ করে। এগুলো তো বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাই না? হ্যাঁ, ঠিক। ভালো ম্যানেজমেন্ট আর সিকিউরিটি তো থাকাই চাই। এর সাথে ওরা আবার লিভিং আর ওয়ার্কিং স্পেসের কথাও বলছে। লিভিং মানে? লিভিং মানে হলো একটা ফ্ল্যাটে বা বাড়িতে কয়েকজন মিলে থাকা আর কি। খরচ শেয়ার হয়, একটা কমিউনিটির মতো ব্যাপার হয়। আর ওয়ার্কিং তো হলো শেয়ার্ড অফিস স্পেস। যারা রিমোটলি কাজ করেন তাদের জন্য আইডিয়াগুলো কিন্তু বেশ কাজের। ইন্টারেস্টিং। আর ফার্নিশড অ্যাপার্টমেন্টগুলোতে তো রান্নাঘর, লন্ড্রি, ওয়াইফাই এগুলো বেসিক সুবিধা হিসেবে থাকছেই। খরচের ব্যাপারে কোনো আইডিয়া পাওয়া গেছে? মানে কেমন হতে পারে? হ্যাঁ, একটা আইডিয়া দিয়েছে ওরা। যেমন ধরুন গুলশান, বনানী, বারিধারা বা বসুন্ধরা এই এলাকাগুলোতে একটা স্ট্যান্ডার্ড, ধরুন 2 বেডরুমের ফার্নিশড অ্যাপার্টমেন্ট, সেটার মাসিক ভাড়া মোটামুটি 50,000 টাকা থেকে শুরু হতে পারে। ও আচ্ছা, 50,000 থেকে শুরু। হ্যাঁ, আর ওরা ভাড়াটে নেওয়ার আগে একটা ভেরিফিকেশনও করে। দেশি হোক বা বিদেশি, সবার জন্য। এটাও সিকিউরিটির একটা অংশ। ঠিক। আরেকটা ভালো জিনিস দেখলাম, ওদের ওয়েবসাইটে একটা FAQ সেকশন আছে। ওখানে বেশ কিছু জরুরি জিনিস ক্লিয়ার করা, যেমন ভাড়া কিভাবে দিতে হবে, ইউটিলিটি বিল কারেন্ট, পানি, গ্যাস এগুলো ভাড়ার সাথে ধরা আছে নাকি আলাদা দিতে হবে। হ্যাঁ, এটা খুব জরুরি প্রশ্ন। সাধারণত সার্ভিসড অ্যাপার্টমেন্টে কিছু বিল ইনক্লুডেড থাকে, তবে এটা আসলে কন্ট্রাক্ট দেখার বিষয়। আরও আছে সিকিউরিটি ডিপোজিটের কথা, জামানত আর কি, যদি কিছু ভাঙে বা ক্ষতি হয় সেটার জন্য। হ্যাঁ। আর সাবলেটিং করা যাবে কিনা, নিজে ভাড়া নিয়ে আবার অন্য কাউকে ভাড়া দেওয়া, সেটাও কন্ট্রাক্ট আর লোকাল আইনের উপর ডিপেন্ড করে। এই ব্যাপারগুলো কিন্তু চুক্তি করার আগে ভালোভাবে জেনে নেওয়াটা খুব জরুরি। অবশ্যই। আচ্ছা, আমরা তো ইউটিউবে ওদের কিছু ভিডিও ক্লিপও দেখেছি, তাই না? ভেতরের সজ্জা কেমন সেটা বোঝার জন্য। বসুন্ধরার একটা 2 BHK, 2 বেডরুম, হল, কিচেন, ওই অ্যাপার্টমেন্টের ভিডিওতে দেখলাম। লিভিং রুমে সোফা, টিভি, ডাইনিং স্পেসে টেবিল, ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন। হ্যাঁ, বেশ গোছানো। মাস্টার বেডরুমটায় দেখলাম কাঠের খাট, আইমারি, স্টাডি টেবিল, আবার বেশ বড় একটা ব্যালকনিও আছে। আলো আসে ভালো। অ্যাটাচড বাথরুম, ফিটিংসগুলোও ভালো মনে হলো। এসি, ফ্যান তো আছেই। আরেকটা মাস্টার বেডরুমেও দেখলাম একই রকম খাট, আলমারি, ব্যালকনি, অ্যাটাচড বাথরুম। রান্নাঘরটা কেমন দেখলেন? রান্নাঘরটা বেশ বড়, অনেক ক্যাবিনেট, ওয়াটার পিউরিফায়ারও ছিল। বড় জানালা আছে আলো বাতাস ঢোকার জন্য। মার্বেল টপ, ফিটিংস ভালো। মনে হচ্ছে কোয়ালিটির দিকে বেশ নজর দেয় ওরা। হ্যাঁ, আর সিলিংয়ে দেখলাম কাঠের আর এলইডি লাইটের সুন্দর কাজ করা। লোকেশনটাও নাকি বসুন্ধরার প্রাইম জায়গায়। আরেকটা ভিডিওতে ঢাকার অন্য একটা ফার্নিশড 2 BHK দেখলাম। সেখানেও ওই একই রকম, মাস্টার বেডরুমটা বেশ বড়সড়, সাথে ব্যালকনি, অ্যাটাচড ওয়াশরুমের ফিটিংসগুলো বেশ প্রিমিয়াম মনে হলো। সেকেন্ড বেডরুম, ডাইনিং স্পেস, কমন ওয়াশরুম, কিচেনটাই দেখলাম বেশ স্পেশিয়াস, ক্যাবিনেট, মার্বেল ফিনিশ, ইলেকট্রিক চিমনি, ওয়াটার পিউরিফায়ার, বেশ মডার্ন ডেকোরেশন, তাই না?
হ্যাঁ, সাজসজ্জা বেশ আধুনিক। আরেকটা ভিডিও ছিল সার্ভিসড অ্যাপার্টমেন্টের। সেখানেও দেখলাম বিশাল মাস্টার বেডরুম, স্টাডি টেবিল, সুন্দর ব্যালকনি, ওয়াশরুমের ফিটিংসও দারুণ। সেকেন্ড বেডরুম, ডাইনিং টেবিল, ওয়াশিং মেশিন, ওয়াটার পিউরিফায়ার সহ একটা ওয়াশিং এরিয়াও ছিল। হুম। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আলাদা করে বলা হয়েছে, যারা বাসায় সাহায্য করার জন্য লোক রাখেন, মানে গৃহকর্মী, তাদের জন্য একদম আলাদা ঘর, ওয়াশরুম, এমনকি ব্যালকনিও আছে। এটা তো দারুণ ব্যাপার। প্রাইভেসি মেনটেন করার জন্য খুব ভালো। অনেক ফ্যামিলি এটা খোঁজেন। ঠিক, মানে ভিডিওগুলো দেখে মনে হলো থাকার জন্য একদম রেডি, আর আধুনিক সুযোগ সুবিধাও আছে। হ্যাঁ, এই মেসেজটাই ওরা দিতে চাইছে। ওদের ব্রোশারে দেখলাম সিইও নজরুল ইসলামের একটা মেসেজও আছে। সেখানে উনি ওই গুলশান, বনানী, বসুন্ধরা, বাড়িধারায় ফার্নিশড অ্যাপার্টমেন্ট আর 24/7 ওয়াইফাইয়ের কথা হাইলাইট করেছেন। আচ্ছা। ব্রোশারে আরও কিছু সার্ভিসের কথা একটু ডিটেলে বলা, যেমন অন ডিমান্ড প্রপার্টি, মানে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ওরা সার্ভিসড বা স্টুডিও অ্যাপার্টমেন্ট বা কোওয়ার্কিং স্পেস বানিয়ে দেয়। ইন্টারেস্টিং। ভার্চুয়াল অফিস সার্ভিসও আছে, মানে ফিজিক্যাল অফিস না নিয়ে একটা অফিসিয়াল অ্যাড্রেস ব্যবহার করা। আর একটা অপশন হল ফ্লেক্সি রেন্ট। যাদের ধরুন প্রাইম লোকেশনে ফ্ল্যাট বা অফিস খালি পড়ে আছে, তারা চাইলে হোটেলস বিডিকে ম্যানেজমেন্টের দায়িত্ব দিতে পারে। এটা তো প্রপার্টি ওনার্সদের জন্য বেশ কাজের জিনিস হতে পারে, মানে যাদের নিজেদের ম্যানেজ করার সময় বা রিসোর্স নেই। হ্যাঁ, আমারও তাই মনে হলো। আর ওয়েবসাইটে তো বললেন কিছু 2 বেডরুম অ্যাপার্টমেন্টের ভাড়াও সরাসরি দেয়া আছে ৫০ থেকে ৫৭,০০০-এর মধ্যে। হ্যাঁ, কয়েকটা লিস্ট দেখলাম ওই রেঞ্জের মধ্যেই ভাড়া লেখা, মানে খরচের একটা স্পষ্ট ধারণা ওরা দিতে চেষ্টা করছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা হোটেলস বিডি নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন হলো, ঢাকায় ফার্নিশড বা সার্ভিসড অ্যাপার্টমেন্ট খুঁজতে গেলে কি শুধু এই একটাই অপশন, নাকি ধরুন এয়ারবিএনবির মতো প্ল্যাটফর্মেও কিছু পাওয়া যায়? খুব ভালো পয়েন্ট। না, অবশ্যই অন্য অপশান আছে। আর এয়ারবিএনবি তো একটা বিশাল প্ল্যাটফর্ম। ওদের ওয়েবসাইটেও দেখলাম ঢাকাতে লং টার্ম, মানে ১ মাস বা তার বেশি সময়ের জন্য বাসা ভাড়ার ব্যবস্থা আছে। ও আচ্ছা, তাহলে এয়ারবিএনবির সিস্টেমটা কেমন? হোটেলস বিডি থেকে কি খুব আলাদা? দেখুন, কিছু মিল আছে, আবার কিছু পার্থক্য আছে। এয়ারবিএনবি তো আসলে একটা মার্কেট প্লেস, তাই না? মানে এখানে বিভিন্ন মানুষ যাদেরকে হোস্ট বলে, তারা নিজেদের প্রপার্টি ভাড়া দেওয়ার জন্য লিস্ট করে। হুম। এর ফলে অ্যাপার্টমেন্টের টাইপ, ডেকোরেশন, লোকেশন এগুলোতে অনেক বৈচিত্র্য পাওয়া যায়। শুধু গুলশান বনানী না, ধানমন্ডি বা ঢাকার অন্য এলাকাতেও বাসা খুঁজে পাওয়া যেতে পারে। এয়ারবিএনবি যেমন নির্দিষ্ট কিছু এলাকা ফোকাস করে, এয়ারবিএনবি তেমন না। আচ্ছা, তার মানে লোকেশনের অপশন বেশি। হ্যাঁ, সেটাই। দ্বিতীয়ত, এখানেও ফার্নিশড বাসা পাওয়া যায়, রান্নাঘর থাকে, কিন্তু সার্ভিসের ব্যাপারটা, যেমন ধরুন হাউসকিপিং বা অন্য সুবিধা, সেটা হোস্টের ওপর নির্ভর করে। কেউ হয়তো দেয়, কেউ হয়তো দেয় না। এটা প্রোফাইল দেখে বা হোস্টের সাথে কথা বলে জেনে নিতে হয়। বুঝেছি, মানে স্ট্যান্ডার্ডাইজেশনটা হোটেলস বিডির মতো নাও হতে পারে। ঠিক। তৃতীয়ত, এয়ারবিএনবি কিন্তু ট্রাভেলার, প্রফেশনাল বা যারা ডিজিটাল নোম্যাড, মানে ঘুরে ঘুরে কাজ করেন, তাদের মধ্যে বেশ পপুলার। তাই ওয়াইফাই, কাজের জন্য একটা জায়গা, এগুলো অনেকেই হাইলাইট করেন। চতুর্থত, বুকিং প্রসেসটা সাধারণত খুব সহজ, অনলাইনেই সব করা যায়। মাসিকভাবে পেমেন্টের অপশন থাকে, আর লম্বা সময়ের জন্য ভাড়া নিলে অনেক হোস্ট ডিসকাউন্টও দেয়। আর রিভিউ? এয়ারবিএনবিতে তো রিভিউ খুব গুরুত্বপূর্ণ। একদম, এটাই হয়তো সবচেয়ে বড় সুবিধার একটা। আগের গেস্টের রিভিউ দেখে একটা ভালো ধারণা পাওয়া যায় বাসাটা বা হোস্ট কেমন। আর যে কোনো সমস্যায় এয়ারবিএনবির কাস্টমার সাপোর্টও আছে। ঠিক। আরও কিছু সুবিধা হলো ফিল্টার ব্যবহার করে খোঁজা যায়, যেমন পেট ফ্রেন্ডলি বাসা দরকার, বা জিম লাগবে, বা পার্কিং লাগবে, এই সব আর কি। তাহলে তো বেশ ফ্লেক্সিবল মনে হচ্ছে। হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি বেশি। কর্পোরেট হাউজিং বা যারা রিলোকেট করছেন, তাদের জন্য ওরা সার্ভিসড অ্যাপার্টমেন্ট খুঁজে দেওয়ার কথা বলে। ওয়েবসাইটে দেখলাম বনানী ডিওএইচএস, ধানমন্ডি, গুলশানের কিছু অ্যাপার্টমেন্টের উদাহরণ দেওয়া, রেটিংও বেশ ভালো। তাহলে যদি সামারি করি, হোটেলস বিডি হলো একটা সরাসরি সার্ভিস প্রোভাইডার, যারা নিজেদের ম্যানেজমেন্টে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের সার্ভিস দেয়, বিশেষ করে কয়েকটা প্রাইম লোকেশনে। হ্যাঁ, আর এয়ারবিএনবি হলো একটা মার্কেট প্লেস, যেখানে অনেক হোস্ট থাকে, লোকেশন আর প্রপার্টির ধরনে অনেক ভ্যারাইটি থাকে, আর ফ্লেক্সিবিলিটি বা ইউজার রিভিউয়ের ওপর জোর দেওয়া হয় বেশি।
একদম ঠিক বলেছেন। তাহলে যারা ঢাকায় এই ধরনের বাসা খুঁজছেন তারা কোনটা বেছে নেবেন, মানে ডিসাইডিং ফ্যাক্টরগুলো কি কি হতে পারে? দেখুন, এখানে কয়েকটা জিনিস ভেবে দেখতে হবে। ১ নম্বর হলো আপনার কাছে কি বেশি জরুরি। একদম কনসিস্টেন্ট সার্ভিস, মানে হোটেলের মতো একই রকম পরিষ্কার পরিচ্ছন্নতা, ম্যানেজমেন্ট, সিকিউরিটি, নাকি বিভিন্ন অপশন থেকে নিজের পছন্দ মতো বেছে নেওয়ার সুযোগ। যারা কনসিস্টেন্সি চান তারা হয়তো হোটেলস বিডির দিকে ঝুঁকবেন, কারণ তাদের একটা স্ট্যান্ডার্ড থাকার কথা। এয়ারবিএনবিতে হোস্ট ভেদে অভিজ্ঞতা ভিন্ন হতে পারে, যদিও রিভিউ দেখে ভালো হোস্ট বাছা যায়। আচ্ছা, লোকেশন আর ভ্যারাইটি। যদি নির্দিষ্ট ওই প্রাইম এলাকাগুলোর মধ্যেই থাকতে চান তাহলে হোটেলস বিডি ভালো অপশন। কিন্তু যদি পুরো ঢাকা শহরে বিভিন্ন এলাকা, বিভিন্ন বাজেট, বিভিন্ন ধরনের ডেকোরেশনের বাসা এক্সপ্লোর করতে চান তাহলে এয়ারবিএনবি অনেক বেশি অপশন দেবে। বুঝেছি। ৩ নম্বর হলো বিশেষ কোনো সার্ভিসের প্রয়োজন আছে কিনা, যেমন হোটেলস বিডি কোওয়ার্কিং বা ভার্চুয়াল অফিসের মতো কিছু এক্সট্রা সার্ভিস দেয়। এগুলো যদি দরকার হয় তাহলে সেটা একটা বিবেচ্য বিষয়। এয়ারবিএনবিতে এগুলো সেভাবে পাওয়া যাবে না। ঠিক। ৪ নম্বর অবশ্যই বাজেট। হোটেলস বিডি একটা রেঞ্জ বলে দিয়েছে ৫০-৫৭ হাজার থেকে শুরু। এয়ারবিএনবিতে দামের পার্থক্য অনেক বেশি। খুব লাক্সারি যেমন আছে, তেমনি হয়তো একটু খুঁজলে কমেও ভালো ডিল পাওয়া যেতে পারে, বিশেষ করে লম্বা সময়ের জন্য। হোস্টের সাথে নেগোশিয়েট করার সুযোগও থাকতে পারে। দামের ফ্লেক্সিবিলিটি এয়ারবিএনবিতে বেশি হতে পারে। হ্যাঁ। ৫ নম্বর হলো বুকিং আর ফ্লেক্সিবিলিটি। এয়ারবিএনবির বুকিং সিস্টেমটা বেশ ইউজার ফ্রেন্ডলি আর ফ্লেক্সিবল। হোটেলস বিডির ক্ষেত্রে হয়তো একটু ফর্মাল প্রসেস বা লম্বা কমিটমেন্ট লাগতে পারে, যদিও ওরাও শর্ট টার্ম ভাড়া দেয়। আর শেষ পর্যন্ত ব্যক্তিগত পছন্দও তো একটা ব্যাপার, তাই না? অবশ্যই। কেউ হয়তো একটা প্রতিষ্ঠিত কোম্পানির সাথে ডিল করতে কমফোর্টেবল ফিল করেন, আবার কেউ হয়তো একজন ইন্ডিভিজুয়াল হোস্টের সাথে সরাসরি কথা বলে তার বাসায় থাকার আইডিয়াটা বেশি পছন্দ করেন। এটা যার যার কমফোর্ট জোনের উপর নির্ভর করে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একদিকে হোটেলস বিডি দিচ্ছে একটা প্যাকেজড, কন্ট্রোলড আর সম্ভবত নির্ভরযোগ্য সার্ভিস নির্দিষ্ট কিছু এলাকায়, হুম। আর অন্যদিকে এয়ারবিএনবি দিচ্ছে অনেক বেশি ভ্যারাইটি, লোকেশনের স্বাধীনতা, বিভিন্ন প্রাইস পয়েন্ট, কিন্তু সেখানে ব্যবহারকারীকে একটু বেশি রিসার্চ করতে হচ্ছে, বিশেষ করে রিভিউ দেখে যাচাই করতে হচ্ছে। কি সার্ভিস কনসিস্টেন্সি নাকি অপশনের ভ্যারাইটি? আমি কি নির্দিষ্ট এলাকাতেই থাকতে চাই? বাজেট কতটা ফ্লেক্সিবল? কোওয়ার্কিংয়ের মতো এক্সট্রা কিছু লাগবে কি? কতদিনের জন্য খুঁজছি? এই প্রশ্নগুলোর উত্তর পেলেই সঠিক প্ল্যাটফর্ম বা সার্ভিসটা বেছে নেওয়া সহজ হবে। তাহলে সারসংক্ষেপে আমরা বলতে পারি ঢাকায় এখন ফার্নিশড বা সার্ভিসড অ্যাপার্টমেন্টের ভাড়ার জন্য একাধিক মডেলের সার্ভিস পাওয়া যাচ্ছে। হোটেলস বিডির মতো সরাসরি যারা সার্ভিস দেয় তেমন অপশন যেমন আছে, তেমনি এয়ারবিএনবির মতো মার্কেটপ্লেসও একটা শক্তিশালী বিকল্প। প্রতিটারই নিজস্ব সুবিধা অসুবিধা বা বলা ভালো বিবেচনার দিক আছে। নিজের প্রয়োজন মানে সার্ভিস কোয়ালিটি, লোকেশন, কতদিন থাকবো, বাজেট কেমন, এই সব কিছু মিলিয়েই আসলে ফাইনাল ডিসিশনটা নিতে হবে। এখানে আরেকটা জিনিস একটু ভাবার আছে কিন্তু। আমরা তো ফিজিক্যাল সুবিধা, লোকেশন, দাম এসব নিয়ে কথা বললাম, কিন্তু এই যে দুটো ভিন্ন ম্যানেজমেন্ট মডেল, একটা সরাসরি কোম্পানি চালাচ্ছে আরেকটা মার্কেটপ্লেস যেখানে অনেক ব্যক্তি হোস্ট, এটা একজন ভাড়াটিয়ার প্রতিদিনকার থাকার অভিজ্ঞতায় ঠিক কতটা পার্থক্য তৈরি করে? যেমন ধরুন কোনো একটা সমস্যা হলো বাসায়, সেটা কত তাড়াতাড়ি সমাধান হচ্ছে, ম্যানেজমেন্ট বা হোস্ট কতটা রেসপন্সিভ, প্রতিবেশীদের সাথে ইন্টারঅ্যাকশন কেমন, সার্ভিসের কোয়ালিটি কতটা রিলায়েবল থাকছে মাস শেষে, এই বিষয়গুলো কিন্তু কাগজে কলমে লেখা সুবিধার চেয়ে কম গুরুত্বপূর্ণ না। মানে দৈনন্দিন জীবনে স্বাচ্ছন্দ্যের ওপর এর প্রভাবটা কেমন, এই দিকটা নিয়েও আরও ভাবা যেতে পারে। অবশ্যই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সার্ভিস মডেলটা কিভাবে রোজকার জীবনযাত্রাকে প্রভাবিত করে সেটা নিয়ে হয়তো আমরা ভবিষ্যতে আরও আলোচনা করতে পারি। আপাতত আশা করি আজকের এই আলোচনাটা যারা ঢাকায় একটা ভালো মানের রেডিমেড বাসা খুঁজছেন তাদের সিদ্ধান্ত নিতে কিছুটা হলেও সাহায্য করবে। আজ তাহলে এখানেই শেষ করি।